প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 24 নাসির মঞ্জিলে টান টান পরিবেশ। আহান নুসরাত আর ইরহামের ভিডিও করেছে। সামনে কিচেন কাউন্টারে বসে সেসব লক্ষ্য করছে ইসরাত আর মোমো। গত এক সপ্তাহ যাবৎ মোমো সৈয়দ বাড়িতেই ছিল। হয়তো 3 মামা মিলে আটক করেছে, তাই আসতে পারেনি। আজ রাস্তায় বের হয়ে পা টেনে টেনে হাঁটতে দেখে আয়হন আর ইরহাম মিলে আক্রমণ করে মোমোর ওপর ঝাঁপিয়ে পড়েছে, অতঃপর টেনে নিয়ে এসেছে নাসির মঞ্জিলে। ইসরাত আর মোমোকে কিচেন কাউন্টারে বসিয়ে রেখেছে নুসরাত। রান্নার পর দুজন টেস্ট করে জানাবে কীরকম হয়েছে তাদের রান্না, তাই দুজনেই পা দুলিয়ে দেখছে নুসরাত আর ইরহামের কাণ্ড। হাতে বড়সড় একটা পপকর্নের বোল, দুজনে টপাস টপাস করে মুখে ঢোকাচ্ছে আর দেখছে। নুসরাত আর ইরহামের কাণ্ডের থেকে ক্যামেরাম্যানের কাণ্ড দেখতেই বেশি ভালো লাগছে। ইসরাতের বেশি মজা লাগছে। চোখের কোণে কালো চশমা লাগিয়ে হাতে মোবাইল, একবার এদিকে মোবাইল ঘোরাচ্ছে তো একবার ওইদিকে। ইসরাতের কাছে আহানকে ব্যাঙের বাচ্চার মতোই মনে হচ্ছে, যে জন্মগ্রহণ করেই শুরু করেছে গদ করে লাফানি। আজ নাজনীন বেগম বাড়িতে নেই, গিয়েছে বোন নাজু বেগমের বাড়ি, তাই কিচেন দখল করেছে এসেছে এই 3 বান্দর। না হলে এদের কিচেনে ঢোকার সাহসী হতো না, ঢোকার অনুমতি তো দেন না নাজনীন বেগম। যখন ওই ঢুকে কিছু না কিছু বিনষ্ট করে বের হয়। আজ ইরহাম ইসরাত বসে আছে দেখার জন্য কি বিনষ্ট করে। বের হয় এই 3 জন নমুনা কিচেন থেকে। নুসরাতের কথা কানে যেতেই নড়ে চড়ে বসলো মোমো আর ইসরাত। নুসরাত বলছে, হ্যালো গাইস, আমি সাপ্রি নীল জলহস্তি, আর এ হলো আমার ভাই সাপ্রি টিকটকার প্রিন্সেস মইমুনুল। আর আজ আমরা আমাদের মতো কিছু সাপ্রি রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে। ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। যদি সেই জিনিস আপনার ঘরে না থাকে তাহলে কোনো সমস্যা নাই। বড়লোকদের বাসায় থাকে, আপনাদের বাসায় থাকবেও না। তো চলে যায় আমার রেসিপিতে। ইরহাম হাতে হাই পেন নিয়ে নাম খুঁজে পেল না এর। নুসরাতের কাছে জানতে চেয়ে শুধু বলে, এটার নাম কি? নুসরাত নিজেও হাই পেনের দিকে তাকিয়ে থাকে। বোকা হেসে বলে, জানি না, আম্মা ডিম ভাজি করে এতে। পরপর দুজনের দিকে তাকিয়ে নাম বানিয়ে নেয়। চিৎকার করে সমসম্ভে বলে ওঠে, এর নাম ডিম ভাজি করার বাসন। জানি এসব ইউনিক জিনিস আপনাদের বাসায় নেই, আপনারা তো পিওর ছোট লোক, আমরা আবার ধনী মানুষ। তো এই বাড়িতে রান্না করতে আপনাদের ফলো করতে হবে 4টা স্টেপ। প্রথম স্টেপ দেখাবে আমার ভাই প্রিন্সেস মাইমুনুল। ইরহাম হেসে গড়াগড়ি খাচ্ছে মোমোর ওপর, হাত দিয়ে ঠোঁট চেপে আবার হাত ধরে রাখছে। ইসরাতের কাণ্ড দেখে হাসি যেন থামছে না। হাসি থামাতে হাত দিয়ে ঠোঁট চেপে ধরছে, হাসছে মোমো। ইরহামের মধ্যে বলে ওঠে, প্রথম স্টেপ গ্যাসের চুলায় সুইচ টিপে জ্বালিয়ে দিবেন, তারপর ডিম ভাজি করার বাসন বসিয়ে দিবেন, পরে যা আছে তা দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তেজপাতা, এলাচ, গোলমরিচ, তৈল রেখে দিবেন কতক্ষণ। যখন পটর পটর করে শব্দ হবে নামিয়ে নেবেন। নুসরাত ফ্রিজ খুলে বলে উঠল, দ্বিতীয় স্টেপ, ফ্রিজ একদম শব্দ করে খুলবেন, তাহলে নিজেকে বড়লোকস মনে হবে। ফ্রিজ থেকে টেনে বড় গোস্তের বাটি বের করবেন। ছোট বাটি বের করলে আপনি ছোট লোক মনে রাখবেন। বাটি নিয়ে গিয়ে সিল্কে ঢিল মেরে ভিজিয়ে রাখবেন, এতে করে প্লাস্টিকের বাটি ভেঙে গেলেও পরোয়া করবেন না। যদি না ভাঙতে পারে আপনি বড়লোকস না ছোট লোকস, আর ভাঙতে পারলে আপনি বড়লোকস। তৃতীয় স্টেপ, গোস্তর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। আপনাদের ইচ্ছে না হলে ধোয়ার প্রয়োজন নেই, আপনারা আবার না ধুয়েও খেতে পারি না, তাই আমরা ধুয়ে নিচ্ছি। পরিষ্কার মানুষ তো, ধোয়া শেষে তুলে রেখে দিবেন। ইরহাম বলে উঠল, চতুর্থ স্টেপ, গোস্ত বড় একটা ডেস্কি রেখে তার মধ্যে ভরে দিবেন। কাটাকাটির দরকার নেই, আমরা বড়লোক মানুষ এমন টুকাটুকি করি না, যত বড় পিস তত বড় আমরাই। আপনারা গরিবস, তাই ছোট করে নিতে পারেন।
তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা চাইলে পরিমাণ মতো না দিলেও পারবেন। তারপর রসুন আদা কুচি আধা চামচ, মরিচ 2 চামচ, লবণ 1 চামচ আর আধা চামচ, মাংসের মশলা 1 চামচ, ফোড়ন 1 চিমটি, 5 ফোড়ন, ভেজে রাখা গরম মশলার গুঁড়ো করে নেবেন, গোস্তের মধ্যে দিয়েও দিবেন। আপনারা যে স্টাইলে আপনাদের স্বামীকে পাঁজরের হাড় গুঁড়ো করেছেন ঠিক সেই স্টাইলেই গুঁড়ো করবেন। একটু বেশি তেল দিয়ে বসিয়ে দিলাম আগুনের ডেকচি। নুসরাত ভাষণ দেওয়ার জন্য ভাষ্যকারের ন্যায় ভঙ্গি করে বলে উঠল, আপনারা চাইলে আপনাদের দজ্জাল শাশুড়ির পেছনে এই আগুন লাগিয়ে দিতে পারেন, আমরা কিছু মনে করব না। এরকম আরও খারাপ বুদ্ধি নিতে আমাদের সাথে থাকুন, আমাদের ফলো করুন, লাইক করুন, কমেন্ট করুন। নুসরাতের কথা বলা শেষ হতেই ইসরাত চোখ দিয়ে পেছনে ইশারা করলো। নুসরাত বুঝতে না পেরে ভুরু বাঁকালো। ইসরাত ঠোঁট টিপে পেছনে ইশারা করলো। ইসরাতের ইশারা অনুযায়ী নুসরাত বাঁদিকে ঘুরতেই অগ্নিবর্ণ ধারণ করে দাঁড়িয়ে আছে নাজনীন বেগম লক্ষ্য করলো। জিভ কেটে ইরহাম হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলে উঠল, ইরহাম রে, আজরাইল দাঁড়ায় সামনে। মনে হয় আজ আমাদের জান কবজ করে তবে এই বাড়ি থেকে বের হবে আজরাইল, ভাগ। ইরহাম নিজেও এতক্ষণ নাজনীন বেগমকে দেখলো। মিষ্টি কণ্ঠে ডেকে উঠল, সুইট হার্ট। ওপরে স্বাভাবিক থাকলেও দুজনই ভয়ে কাঁপছে। আহান তখনও ভিডিও করতে ব্যস্ত। সে তার চশমাখানা নাকের ডগায় নামিয়ে ক্যামেরার লেন্স স্থির করে রেখেছে, নাজনীন বেগম লাল মুখের দিকে তাকিয়ে। এখান থেকে পালানোর কোনো চিন্তা নেই তার। খেয়ে 2-1টা খাবে, চট থাপ্পড়, তাতে কি? ভিডিও একবার করে নিতে পারলে অনুকে আর ভাইয়াকে ভাইরাল করে দিতে পারবে। ন্যানো সেকেন্ডও লাগবে না। আপুজা ভাষণ দিয়েছে, মনে মনে শয়তানির হাসি দিয়ে অত্যন্ত মনোযোগী হয়ে মোবাইলের ভিডিওতে। নুসরাত আর ইরহামি কিচেনের দরজা দিয়ে দৌড় দেওয়ার পূর্বেই নাজনীন বেগম নিজের পায়ে জারা লাগানো জুতা খুলে হাতে নিলেন। পথে কোনো কথা ছাড়াই সেটি দিয়ে ধপাধপ পিটাতে শুরু করলেন নুসরাত আর ইরহামের পিঠে। শক্ত জুতোর বাড়ি পিঠে পড়তে ব্যথায় দুজনই চিৎকার করে উঠল। অতপর এক লাফে হাতের ফাঁক দিয়েই পালালো। এখনো ভিডিও করতে ব্যস্ত। এরপরে টার্গেট যে সে ভুলেই বসেছে। ভিডিও করতে করতে উঠে বলল, মেজমা স্মাইল। নাজনীন বেগম রাগী চোখে তৎক্ষণাৎ ঘুরে গেল আহানের দিকে। আহান হিহি করে হাসতে হাসতে সে নুসরাত আর ইরহামের গায়ে রাগ ঝাড়তেই বেচারার ওপর জুতোর বাড়ি পিঠে পড়তে তীক্ষ্ণ ব্যথা হলো। আহানের ভিডিও তখনও বন্ধ হচ্ছে না। একদম নাজনীন বেগমের হাতে মার খাচ্ছে, সাথে চিৎকার করছে, আম্মু, আব্বু, মেজমা, আপি। অন্যদিকে ভিডিও করছে। আহানের মতে যে কোনো মুহূর্তেই চলুক, ভিডিও বন্ধ করা যাবে না। ইটস রিয়েলিটি ইনস্ট্যান্ট। নাজনীন বেগম হাতে ধুলোনি খেয়েও আহান অনেক কষ্টে পালালো। এত ব্যথা পেয়েছে, চোখে পানি, কিন্তু ঠোঁটের কোণে হাসি লেগে আছে। যেতে যেতে নাজনীন বেগমকে ফ্লাইং কিস ছুড়ে দিত ভুলল না সে। লাভ ইউ মেজমা, আই লাভ ইউ সো মাচ, মোর দ্যান মাই মম। নাজনীন বেগম চিৎকার সেদিকে তাকিয়ে মোমো আর ইসরাতের দিকে চোখ ঘোরালো। ইসরাত দুহাত ওপরে তুলে স্যালেন্ডার করার ভঙ্গি করে বলে উঠল, যা অগোছালো করেছে তা সব পরিষ্কার করব, মেজে থেকে শুরু করে সব। আজকে রান্না আমি করে দিব, তবুও তোমার এই রোবোটিক জুতো দিয়ে আমাকে পিটিও না প্লিজ। মোমোর পানে চাইতেই মিনমিন করে আওড়ালো, বাসন কোসন মুছে এক কচ্ছ ঝকঝকে করে রাখবো। নাজনীন বেগম কিছুক্ষণ চেয়ে থেকে বোরকা সামলে চলে গেলেন। ইসরাত পেছন থেকে শুধালো, তুমি তো আন্টির বাসায় গিয়েছিলে, তাহলে ফিরে আসলে কেন? গাড়ি নষ্ট হয়ে গেছে বাসার মোড়ে গিয়ে। আজ গাড়ি নষ্ট না হলে বাসায় আসতাম না, আর তোদের ভাই বোনদের কীর্তিকলাপও দেখতে পেতাম না। অসভ্যের দল, বাড়ি একা পেতেই আমার কিচেনে এসে হামলা করেছে। নাজনীন বেগম হাতের পিটনি খেয়ে পরিবেশ ঠান্ডা করতে সোফায় এসে ধূপ করে বসে পড়ল নুসরাত। রিমোট চেপে টেলিভিশন চালাতে কানে আসলো ব্রেকিং নিউজ, আজকের তাজা খবর। কাজটা শেষ করার আগে রিমোট চেপে টিভি বন্ধ করে দিল নুসরাত। মিনমিন করে গালি চলল, টুট তাজা খবর। আমি শুনতে চাই না, আমার নিজের অবস্থায় রোগা মানুষের মতো। তাহলে তাজা খবর শুনে আমার লাভ কি? আমি শুনবো রোগা খবর। বিড়বিড় করে উঠে দাঁড়াতেই ইরহাম দৌড়ে এসে ড্রয়িং রুমে প্রবেশ করে।
হাতের মোবাইলখানা নুসরাতের সামনে তুলে ধরতে নুসরাতের অক্ষিপটে ভাসলো হেডলাইন, পাথরের আঘাতে এক যুবকের মৃত্যু, উপস্থিত জনতা নিশ্চুপ এই আচরণে। হত্যাকাণ্ডে 2 দিন পর ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনাখুনি, ডাকাতি এসব নিয়ে কি একটা সুস্থ স্বাভাবিক দেশ গড়ে তোলা সম্ভব? এতটুকু পরে নুসরাত কিছুক্ষণ চুপ থাকলো, তারপর এক প্রকার ঠেলে মোবাইল দূরে সরিয়ে দিয়ে সোফায় বসতে বসতে ইরহামকে উদ্দেশ্য করে আওড়ালো, শোন, আমার মনে হয় দেশের এই অবস্থা ভাঙচুর শাসনের জন্য ক্ষমতায় একজন নিষ্ঠাবান ব্যক্তি বসা উচিত, যে দেশের কল্যাণের জন্য ভাববে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ নাকি? আমি সেটা বলছি না, আমি বলছি শক্ত শাসনের কথা। সেদিন দেখলাম 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সে ধর্ষণ করলে তাকে শুধু ধ্বংস করে দেওয়া হয়েছে, শুধু যারা জড়িত ছিল তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এখন তারা মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। যদি সত্যি আইন প্রণয়ন না করতে পারে তাহলে কিসের দেশ শাসন করতে হবে? আইনের উচিত ছিল লোকগুলোকে সাধারণ জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করতে দেওয়া। আমাদের দেশে আইন ঠিকই না, তাহলে দেশে সঠিক বিচার কিভাবে হবে? একজন ক্ষমতায় সঠিক কাউকে বসানো উচিত, যার গর্জনে পুরো দেশে দুর্নীতিবাজ ভয় পাবে। কোনো ভুল করতে গেলে একবারের জায়গায় 10 বার ভাববে। নুসরাতের কথায় সহমত পোষণ করে মাথা দোলায় ইরহাম জিজ্ঞেস করলো, তোর মতামতে এখন কাকে ক্ষমতায় বসানো উচিত? নুসরাত ইরহামের ভাবসাব নেওয়া দেখে বলে উঠল, তুই মনে করিস না তোকে ক্ষমতায় বসাতে বলবো? আমি ভাবছি দেখা যাবে জনগণ তোকে ধরে পেটাচ্ছে আর আমাকে তুই ফোন দিয়ে বলছিস তোকে বাঁচাতে। এসব আমার দ্বারা সম্ভব না। তোকে বাঁচানোর চিন্তা নেই আমার। ক্ষমতায় বসে তুই যে কি কাণ্ডারি করবি সে আমি জানি, তার গ্যারান্টি আমার কাছে আছে। নুসরাত ইরহামের মুখের ওপর তর্জনী আঙ্গুল তুলে ক্রস কাটতে কাটতে বলে ওঠে, তুই ক্ষমতা পাচ্ছিস না? ক্রস করে দিলাম তোকে। ইরহাম মুখ পাংশুটে বানিয়ে শুধালো, তাহলে কাকে বসাবি ক্ষমতায়? নুসরাত ঠোঁটটি ফেঁসে বলে ওঠে, আরশ ভাইকে বসাবো ক্ষমতায়। তোর বেনিফিট কি এখানে? আমি বসালে তুইও আমার সাথে ক্ষমতা পাবি, এটা নিশ্চিত থাক। কিন্তু ভাই জীবনেও তোকে এসবের ধারে কাছে যেতে দিবে না। ইরহাম ঝট প্রশ্ন করে নুসরাত কপাপট উত্তর দিল, কথা মনে হয় ঠোঁটে ডাগাই ছিল তার। শোন আমার প্রিয়সিরি বেশনা, ইসরাতের প্রথমকে আমি ক্ষমতায় বসাতে চাইছিলাম, কিন্তু বেচারি এত সুন্দর পুরুষ মানুষ ভোট কেন্দ্র ভোট দিতে এসে এমন সুন্দরী নেত্রী দেখে ভোট দেওয়ার বদলে ফিট খেয়ে পড়ে থাকবে, তাই ও ক্যান্সেল। তোকেও বসাবো না, তুই গণধোলানি খেয়ে আমাকে তোকে উদ্ধার করতে যেতে হবে। আর সেখানে আমি মার খাবো না, তার গ্যারান্টি কি? তাই তুইও ক্যান্সেল। জান ভাইয়া সবার আগে ক্যান্সেল। ডাক্তার মানুষ জনগণের প্রতি দরদি হবেন, কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না, তাই জামাই বউ দুজনই ক্যান্সেল। আর কে থাকে? এরা মিনমিন করে বলে, তুই। আমি বসতাম, কিন্তু আমার এত কাজ, কি বলবো। আমার বাপ সৈয়দ চয়েস ব্যান্ড প্রমোশন করতে হবে, তো এরপর সৈয়দ চয়েস মেকআপ আজকাল সেল ডাউন হচ্ছে, তাই বাজারে মার্কেট আপ করতে হবে। তাদের ব্রেসলেটগুলো এখনও প্রমোশন করা বাকি, তাই আমি ক্ষমতায় বসতে পারছি না। নিজাম শিকদার, হেলাল মাহমুদ, সুফি খাতুন, এদেরও টাইট দিতে হবে, তাই না? তাহলে আমি ক্ষমতায় বসলে এসব কে করবে? তাই আমি ক্ষমতায় বসবো না। আসল কথা বলিস না কেন? মানুষ বেশি কথা বললে তুই তাদের মাথা ফাটিয়ে দিবি, সেটা বল। তা না করে যুক্তিবিদ্যার আজব লজিক দিচ্ছিস কেন? নুসরাত ধপ করে চোখ টিপে ধরে বলল, ধর। নুসরাত কথা শেষ করার পূর্বে ইরহাম তাকে জড়িয়ে ধরল। নুসরাত রাগী মুখে চিৎকার করে উঠল, তোকে বলেছি ধরতে, তুই আমাকে ধরতে বলিনি তোকে, ছাগলের বাচ্চা। নুসরাতের চিৎকারে ইরহাম তাকে ছেড়ে দিয়ে নিষ্পলক মুখে বলে ওঠে, তুই তো বললি ধর, আমি জড়িয়ে ধরলাম। নুসরাতের মুখ দেখার মতো রাগী হলো, চোখ সরু সরু করে কপালে ভাঁজ ফেলল সে। বিরক্তি সহিত নাক ফুলিয়ে তাকালো। ইরহাম বুড়োর আঙ্গুল আর তর্জনী আঙ্গুল ঘুরিয়ে নুসরাতের চোখের ওপরে নিচে চামড়া ধরে দিতে দিতে বলল,
আমার আম্মুর মতো চোখ দেখাবি না একদম। আমার বাপের খারাপ আচরণটা তুই টেনে নিয়ে এসেছিস। আব্বু এভাবে চোখ দেখায়, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তাকাস। তাহলে তুই ছাগলের 2 নম্বর বাচ্চা, এটা বলতে চাচ্ছিস? ইরহাম ওপর নিচে মাথা নাড়িয়ে স্বীকারোক্তি দিল, সাথে বলল, আর আপি ছাগলের 1 নম্বর বাচ্চা। অতঃপর দুজনেই আবার দুজনের পানে তাকিয়ে হাসিয়ে দিল। আচ্ছা ধরি। ক্ষমতার আসনে বসলাম। বসার পর কিছু ধান্দাবাজ মহিলা এসে আমার কাছে বিচার দিল। জামাই নারী নির্যাতন করে। আমি নারীবাদী মহিলা উত্তেজিত হয়ে পুরুষদের ধরে কয়েক ঘা লাগিয়ে দিলাম। এর কয়েক মুহূর্ত পর নিউজ শিরোনাম, কি করলেন নেত্রী? নারী নির্যাতন করা পুরুষ মানুষ নির্যাতন করে দিলেন নেত্রী। নেত্রীর হাতে এক অবলা পুরুষ অত্যাচারিত। দেশে কি কখনো সঠিক আইন প্রণয়ন হবে না? এই কি পুরুষ বিদ্রোহী নারীদের এক্ষুনি কারাগারে নিক্ষেপ করা হোক? এটা আমাদের পুরুষদের জোর আর্জি সরকার নিকট। পরপর আমি হাজতে। নিউজ হবে পুরুষের অত্যাচারে কারাগারের 4 দেওয়ালের পেছনে আটকা পড়ল নারীবাদী নেত্রী। এই নেত্রীর শাস্তি হওয়ার কি খুব প্রয়োজন? ইসরাত এতক্ষণ পিছনে দাঁড়িয়ে নুসরাত আর ইরহামের কথা মনোযোগ সহকারে শুনছিল। নুসরাতের কথায় উত্তর হিসেবে বলে ওঠে, আগামী দেশের ন্যায় পরায়ণ করতে এই নেত্রী এক্ষুনি মৃত্যুদণ্ড হোক। ইরহাম আর ইসরাত হাহা করে হেসে ওঠে। নুসরাত নিজেও ঠোঁট টেপে হাসে। অতঃপর উঠে দাঁড়িয়ে বলে, আমি আসছি। ইসরাত শুধায়, কোথায় যাওয়া হচ্ছে শুনি? নুসরাত বলে ওঠে, ক্ষমতায় বসানোর জন্য নেতাকে খবর দিতে। নুসরাত হেলে দুলে বের হতে গেলেই বাড়ি থেকে সোজা হেঁটে গিয়ে সৈয়দ বাড়ির সামনে দাঁড়ালো। ফটকে ঝোলানো সিসি ক্যামেরার দিকে তাকালো গোল গোল চোখ করে কিছুক্ষণ। তারপর হাত ভিট কেটে চোখের সামনে রেখে হাসলো। চোখের ওড়না টেনে চোখের সাদা ফ্রেমের চশমা টেনে দিল। ইন্টারকম বাটন চেপে কানে ধরলো। সামনে ক্ষণ সময় অতিবাহিত হতেই শক্ত কণ্ঠে কানে আসলো, সৈয়দ আরশ হেলাল স্পিকিং। নুসরাত থমথম খেয়ে গেল। গোল গোল চোখে সিসি ক্যামেরার দিকে চোখ রেখে বলে উঠল, সৈয়দা নুসরাত নাসির। তোর নাম আমি জানি, পুরো করে আমাকে মনে করিয়ে দিতে হবে না, বল কি বলবি? নুসরাত কপালে সামান্য ভাঁজ ফেলে বলে উঠল, সামান্য কথা আছে আপনার সাথে। সামান্য কেন? বেশি নয় কেন? আচ্ছা বেশি কথা আছে, আসুন। আরশ হেয়ালি করে বলে উঠল, কোথায় আসবো? নুসরাত মুখ তৎক্ষণাৎ লাল হয়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আমার কোলে আসুন। আরশ ঠাট্টা করে প্রত্যুত্তর করল, আমি ছোট মানুষের কোলে উঠি না। নুসরাত দাঁতে দাঁত চেপে মুহূর্তেই শ্যাম মুখ যেন ঘেমে কালো হয়ে গেল। হাতের আঙ্গুল দিয়ে মুখ মুছে নিয়ে আরশকে নিজস্ব কঠোক্ষ গলায় বলে উঠল, ভেতরে আয়। কথাটা শেষ হতেই দরজা খুলে গেট পার হয়ে গটগট করে চলে গেল নুসরাত। নুসরাত ওখান থেকে নড়ল না, ঠায় দাঁড়িয়ে রইল। আরশ হাতের মোবাইলের দিকে চোখ রেখে শুধালো, আসছিস না কেন? ভেতরে আসবো না, আপনি আসুন। আরশ চল শক্ত করে বসে উঠল। আমি আসলে কোলে করে নিয়ে যাব ভেতরে। নুসরাত তাচ্ছিল্য করে বলল, আমাকে কোলে করে নিয়ে যাওয়ার সাধ্য আছে আপনার? আপনি কি দেখতে চাচ্ছেন আমার কতটুকু সাধ্য আছে মিসেস নুসরাত নাসির? নুসরাত কথা না বলে দেওয়ালের মধ্যে টেলিফোন আটকে দিল। ফোন রাখার মধ্যে বড় বড় পা ফেলে যেখানে এসে উপস্থিত হয় আরশ। পকেট থেকে হাত ঢুকিয়ে টান টান করে দাঁড়ালো নুসরাতের সামনে। চোখে নুসরাতের মতোই সাদা ফ্রেমের চশমা। আরশ বুড়ো বাঁকিয়ে নুসরাতের থুতনি 2 আঙ্গুলের সাহায্যে চেপে ধরল। শক্ত কপাল থেকে শুরু করে চোখ ঘুরিয়ে নাকে এসে স্থির হলো। নাকের মধ্যে নোজ রিংটা কতক্ষণ চোখে বুলিয়ে চোখ সরালো। মৃদুস্বরে আওড়ালো, তোর নোজ রিংটা বিশ্রী লাগে। নুসরাত তেরা উত্তর আসলো, তাহলে আরো বেশি করে পড়বো। আরশ হাসলো, সে তো এটাই করতে চেয়েছে, হোক উল্টো পথে, মেনে নিয়েছে, এটাই বেশ। এবার নুসরাত কিছু একটা মনে পড়ল, ভঙ্গিতে নড়ে চড়ে উঠল। আরশের গায়ের সাথে গায়ে এলিয়ে দাঁড়ালো। সামান্য ঠোঁটে মেকি হাসি ঝুলিয়ে, আরশ ভাই। আরশ গমগমে স্বরে উত্তর দিল, কি? নুসরাত বলল, আপনাকে দেখে মনে হচ্ছে কেউ ধরে উত্তম মাধ্যম দিয়েছে। আরশ কথা বলল না। নুসরাত ইসরাত হাসি ঝুলে আরেকটু আরশের পাশে বেঁকে ঘেঁষে দাঁড়ালো। চোরের মতো মিনমিন করে ডাকলো আবারও, আরশ ভাই।
আরশ রাগী কণ্ঠে উত্তর দিল, কি ছাগলের মতো ম্যামে করছিস? হ্যাঁ আরশ ভাই, আমি একটা রাসায়নিক বিক্রিয়া মাত্রই করেছি, করে দেখলাম ওই যে দূরে থেকে ছাগল ডাকা, আপনার মধ্যে অনেক মিল আছে। আরশের ভেতর থেকে ফুস করে উঠল, কিন্তু ওপরে কোনো কাণ্ড বা কম্পোজিট দেখানোর চেষ্টা করলো না, শুধু শুধালো, কিভাবে? আমি আপনাকে রাসায়নিক বিক্রিয়াটা বোঝাই ভালো করে। দেখুন, আপনার ঘন কালো ভুরু, ওই ছাগলটারও ঘন কালো ভুরু, আপনার মুখটা ওভার কিন্তু কিছুটা কেমন জানি, ওই ছাগলটার মুখ ত্রিকোণাকার আকৃতি কিন্তু কেমন জানি। আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? আরও শক্ত ভঙ্গিমায় মাথা নাড়ায়, তারপর গ্রীবা সামান্য বাঁকিয়ে নুসরাতের কানের কাছে নিয়ে হিসিয়ে বলে ওঠে, হ্যাঁ বুঝতে পারছি, আর কি মিল পেলি? এখন দেখুন, আপনি কথা বলেন ফিসফিস করে, আমি শুনি আপনি ম্যামে করছেন। আপনার খাড়া দুটো সরু, আপনার খাড়া সরু নাক, ছাগলেরও তেমন। আপনার কলার বোন আছে, ছাগলেরও আছে। আপনি ঘাস পাতা খান, ছাগলও খায়, কতটা মিল আপনাদের। আরশ বলে, আমি ছাগল হলে তুই ছাগলের পেতনি, এবার ঠিক আছে? নুসরাত নাড়ল, মুখ দিয়ে ধ্বনি করলো, জি ঠিক বলেছেন। আপনি শেষ পর্যন্ত মানলেন তো আপনি ছাগল, সেটাই অনেক বেশি। আরশ কথা না ঘাটিয়ে নুসরাত আবারও মনোযোগী হলো নিজের কথায়, আবারও নড়ে চড়ে দাঁড়িয়ে চশমা পরে নিল, নাকের ডগা ওপরে তুলে নিল, অতঃপর বলল, যা যা বলতে ডেকেছিস সেটা বল, নাকি তা ভুলে গিয়েছিস? আরশ ভুরু সামান্য বাঁকালো, কপাল কুঞ্চিত হয়ে আসার পর থেকেই নুসরাত আরশের কপালের বালি রাখা মিটানোর জন্য পায়ের আঙ্গুলে ভর দিয়ে রাখলো। বিরক্তিতে চসূচক উচ্চারণ করে ওঠে, কপাল আগে পলিশ করুন। কি বিচ্ছিরিভাবে ছাগলের ন্যায় তাকিয়ে আছেন। আরশ কপাল কুঞ্চিত করে থাকতেই তাকিয়ে রইল। নুসরাত ব্যর্থ হয়ে প্রশস্ত প্রস্তাব দিল, একেবারে আসন্ন নির্বাচনে আপনি কি কোনোভাবে যোগ দিতে চাচ্ছেন? আরশ কপার বালি রেখা গাঢ় হলো। নুসরাত বলে উঠল, আপনি চাইলে নির্বাচনে লড়তে পারেন, আপনার অনেক বড় বড় মানুষের সাথে পরিচিত, আমার অনেক বড় বড় মানুষের সাথে পরিচিত আছে, আমি কাজ করে দিব। আরশ কটাক্ষ আওয়াজ তুলে নুসরাতের কানে, আরশ বলেছে তো। নুসরাত বিরক্তি ভঙ্গিমায় বলল, তো মানে কি? আপনি নির্বাচনে লড়তে চাইলে বলুন, আমি আপনার ভোটের ব্যবস্থা করে দিব। ইরহাম জাল ভোট দুটো দিবে, ইসরাত দুটো দিবে, আমিও দুটো দিব। আরশ ভুরু বাঁকিয়ে আগের মতোই বলল, তো 1 লাখ টাকা দিন, আপনার নির্বাচন নিয়ে একটা পোস্ট বানিয়ে দেই আমার পেজে। তো আরে ভাই, তখন থেকে তো লাগিয়ে আছেন কেন? হ্যাঁ, মানুষের ভাষায় কথা বলছি, বুঝেন না? আপনি মানুষের ভাষায় কথা বলুন। তো এটা মানুষের ভাষা না, আমি হোমো সেফিয়ানদের ভাষা বুঝি না। আরশ গম্ভীর মুখ নিয়ে বলে উঠল, কি বলছিলি আবার বল। নুসরাত নাক ফুলিয়ে ফুস করে শ্বাস ফেলে, মৃদু আওয়াজে উচ্চারণ করে, নির্বাচনে লড়বেন? আরশ কথা বলল না। নুসরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা গান বল নির্বাচনের, দেখি ইচ্ছে জাগে নাকি নির্বাচনে যোগ দেওয়ার। নুসরাত কবিতার মতো দুটো লাইন বলল, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ, জয় বাংলা, জিতবে আমার নৌকা, 100 কোটি মানুষের একটাই যে স্লোগান, জিতবে আরশ ভাই, নেই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আমার নৌকা। আরশ না চাইতেও হাসি আয়ত্ত করলো ঠোঁটে, তাই হাসি ঢাকতে এক হাতে কপাল চেপে ধরে কিঞ্চিৎ ঘোরর কাল থাকলো। হাসি কোনো রকম দত্তপাটির আড়ালে ঢেকে গম্ভীর আওয়াজে বলল, নির্বাচনে আমি কোনো দুঃখে লড়তে যাব, আগে বল। নুসরাত ঝটপট উত্তর দিল, আরশ ভাই শুধু ভাবুন। কি ভাববো? নুসরাত নাক ফুলিয়ে অজগর সাপের মতোই ফুঁসে উঠে তাকালো, চিপিয়ে চিপিয়ে বলে উঠল, আপনি বলতে দিবেন আমায়? আরশ চুপ করে দাঁড়ালো। নুসরাত আরশের চোখে চোখ রেখে বলে উঠল, 2024 একটা ভিডিও ভাইরাল হলো না, রেহানা আপা বলেছে জয় বাংলা। আরশ কথা কেটে ভুরু কুচকে উঁচিয়ে জিজ্ঞেস করলো, উইস রেহানা? নুসরাতের ইচ্ছা করলো মাটিতে ফেলে আরশকে কয়েকটা ধূপধাপ লাগিয়ে দিতে। ফুস করে শ্বাস ফেলে নিজেকে আবার রাগ সামলানো শক্ত কণ্ঠে বলে উঠল, তোর বউশালা। আরশ হাত বুকে বাঁধতে বাঁধতে ইশারা করলো, তারপর বল, কন্টিনিউ কর। নুসরাত আরশের দিকে দৃষ্টি বিনষ্ট করলো। দূর হতে রবীন্দ্রসঙ্গীত ভেসে আসছে। নুসরাত আজ আর রবীন্দ্রসঙ্গীতে কান দিল না। আরশে ভেঙচি কেটে বলে উঠল, কন্টিনিউ কল।
আরশ হাসলো না, মুখ গম্ভীর করেই দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, ওই যে রেহানা আপা বলল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আরে শেখ হাসিনা বলেছি না। না না, আপনি শুধু ভাবুন না, আপনি হাসিনা আপার জায়গায় দাঁড়িয়ে আছেন, তাই আমি বলেছি রেহানা আপার জায়গায় দাঁড়িয়ে। আমি বলেছি জয় বাংলা, জয় হেলাল ভাই, জয় আরশ ভাই। আর আপনি বলছেন ওপরে নাকি আছি না আপার মতো। না 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 না, আমি সেটা বলিনি। ভেতরে খুশিতে গদগদ। নুসরাত আরশের চোখ পাকানো দেখলো না, নিজেই শ্বশুরের কেমন ভাবে ভাই ডাকছে। নুসরাত যখন ফিরে তাকালো তখন আরশ রাগে ফুসফুস করছে। নুসরাত আরশকে কুল করার জন্য বলে উঠল, কুল আরশ ভাই কুল। আরশ কিছুক্ষণ চুপ থেকে নিজস্ব গলায় বলল, আচ্ছা নির্বাচন করব, একটা স্লোগান কর তো নুসরাত। নুসরাত তুমুল উৎসাহে স্লোগান দিতে লাগলো, এক বড় না দুই বড়, আরশ ভাইয়ের মন বড়। আরশ ভাইকে দিলে ভোট, ইনশাল্লাহ হবে সুখ। আরশ ভাইয়ের মার্কা লুঙ্গি ছাড়া আর কি, প্যান্ট আছে কয়জন আছে। লুঙ্গি পরে আরশ ভাই সরকারি কাজে, নেতা যদি আরশ ভাই ট্যাঙ্ক আর ড্রেনের কাজ করে, সব সমস্যায় হবে সমাধান। আরশ নুসরাতের অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ অবলোকন করে পকেট থেকে ফোন বের করলো। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত হাতে মুখস্থ নাম্বারটি কিউপ্যাড এ ডায়াল করলো। চোখ এক মুহূর্তের জন্য সরে গেল তার, আবারও এসে দখল করলো নুসরাতের মুখ। মুখের দিকে নির্বিচার দৃষ্টিতে রেখে আরশ ফোন কানে লাগাতে ওপাশ থেকে ইরহামের কণ্ঠ ভেসে আসে, আসসালামু আলাইকুম ভাই। আরশ ঠোঁট নাড়িয়ে সালামের উত্তর দেয়, অতঃপর আদেশের স্বরে বলে ওঠে, এক্ষুনি বাজার থেকে একটা ট্যাঙ্ক, ক্লিজার আর লুঙ্গি এনে মেজ বাবার বাড়িতে পৌঁছে দে। বিশেষ করে ওই বাড়ির ছোট কোনার হাতে এগুলো তুলে দিবি, বুঝেছিস? এবার নির্বাচনটা লড়ছি, তাই আমার মিসেসের কথা অনুযায়ী মার্ক হবে আমার লুঙ্গি। সবাইকে এইটা ক্লিজার, একটা লুঙ্গি আর একটা ট্যাঙ্ক বিলি করে দে। আর আমার শ্বশুরবাড়ির জনপ্রতি একটি করে লুঙ্গি পাঠিয়ে দিস। আর শাশুড়ি আম্মাকে একটা ছাই রঙের শাড়ি পাঠিয়ে দিস, ওনার এই রঙে দারুণ মানায়। ইরহাম কোনো কথা ছাড়াই উত্তর করলো, জি ভাই।